চলেন আজকের লাইভ শুরু করি। আজকের লাইভ যেটা শুরু হবে সেটা হচ্ছে গিয়ে আবারও মেটিকুলাস ডিজাইন, তাই না? এবার দেখার বিষয় হচ্ছে এই মেটিকুলাস ডিজাইনে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা আবার ঠিক কত পার্সেন্ট বাংলাদেশি জনগণ বলেন, ছাত্র সমাজ বলেন, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা বলেন, কারা কিভাবে ভোদাই হব সেটা হতে যাচ্ছে। অলরেডি 2024 সম্পর্কে যার যতটুকু জানার আমরা সবাই জেনে গেছি। সামান্য মগজ যাদের আছে তারাও আমরা জেনে গেছি যে 2024টা কিভাবে কেন হয়েছিল। সো 2026 যদি ধরেন আবারও 2024 করার চেষ্টা করা হয়, সেটা তো সম্ভব না, তাই না? সম্ভব না কেন? সম্ভব না এর অনেকগুলা কারণ আছে। এক হচ্ছে বাংলাদেশের জনগণ, আমি জানি না দ্বিতীয়বার আবার ভোদাই হবে কিনা, এটি একটি কারণ। 2 নাম্বার হচ্ছে তখন শেখ হাসিনার গণভবন ছিল হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, তারপর সাধারণ মানুষ সবার জন্য উন্মুক্ত, যে যখন ইচ্ছা গিয়ে আসলে সেটা দখল করতে পেরেছে। কিন্তু এখন যে যখন ইচ্ছা চাইলে যমুনা দখল করতে পারবে না। তৃতীয়ত হচ্ছে এই অবৈধ নুনুজ সরকার আসলে তার মেটিকুলাস যে ডিজাইন, সেই ডিজাইনের অংশে যারা সর্বদা কাজ করে আসছে তাদেরকেই সর্ব সুবিধা উনি দিয়ে এসেছেন। তাদেরকে যমুনায় আশেপাশে থাকার সুযোগ সুবিধা দিয়েছেন, যমুনার তে আন্দোলন করার সুযোগ দিয়েছেন, কিন্তু বাকি সাধারণ মানুষের জন্য কিন্তু সবসময় 144 ধারা যমুনাতে, তাই না? আপনারা যমুনার আশেপাশে যেতেও পারেন না, বসতেও পারেন না, থাকতেও পারেন না। কিন্তু এই যে তাদের তৈরি যে মেটিকুলাস ডিজাইন দিয়ে তৈরি ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু রাত্রে ঘুমিয়েছে যমুনার সামনে। হ্যাঁ, আপনারা আবার খারাপ ভাবে দেখেন না, ঘুমাতেই পারে। আসলে আপনাদের পা গোনা দেখার দরকার কি, আর পা দেখার দরকার কি যে এক কম্বলের নিচে আসলে কয়টা পা আছে? এটা তো দেখা ঠিক না, এটা আপনারা দেখবেন না, ঠিক আছে? আপনারা একটু চোখ বন্ধ করে থাকবেন, শুধু দেখবেন যে তারা যমুনার সামনে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো দেখেন, এই অবৈধ সরকার প্রমাণ করলো যে শুধুমাত্র বাংলাদেশের একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে কে? সাউয়া মাউয়া ছেড়া হাদি। আর কোন ব্যক্তির কিন্তু কোনো গুরুত্ব নাই। এই সাউয়া মাওয়া ছেড়া হাদিরে সে জাতীয় কবির পাশে কবর দিল, এই সাউয়া মাওয়া ছেড়া হাদির পরিবারে সে 2 কোটি টাকা দিল, ঢাকায় ফ্ল্যাট দিল, তার ভাইরে যুক্তরাজ্যে চাকরি দিল। তারপরে সাউয়া মাওয়া ছাড়া হাদির ব্যবহার শেষ হচ্ছে না, বা তাদের তৃপ্তি শেষ হচ্ছে না। এমনকি এই ইনকিলাব মঞ্চকে তারা এই অবৈধ সরকার মেটিকুলাস ডিজাইন অনুযায়ী কিন্তু ব্যবহার করছে। তাদের হঠাৎ হঠাৎ ছামদানি ওঠে, হ্যাঁ, এবং এই ছামদানি ওঠায় কে? এই অবৈধ সরকার, আর কেউ না। তারা কিন্তু সবসময় যে এক নাগারে আন্দোলন করে যাচ্ছে ব্যাপারটা কিন্তু সেটা না। তারা হঠাৎ হঠাৎ দেখবেন আসমান থেকে টপকাইতেছে বা উষ্টা খেয়ে যমুনার সামনে পড়তেছে। যমুনার ক্ষেত্রে আপনাদের আবারও মনে করাই দিব যে যেহেতু আমাদের আসলে এই মুহূর্তে কি হয়ে গেছে, মাছের মগজ হয়ে গেছে, আমরা খুব সহজে সবকিছু ভুলে যাই। গোল্ডেন ফিশ বলে না যে মানে পরক্ষণেই ভুলে যায়। তা আবার একটু মনে করাই দিই যে যমুনাটা আসলে কাদের জন্য। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ যখন যমুনার সামনে গিয়ে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছিল, তখন তাকে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, তাদেরকে পানি বিতরণ করা হয়েছিল, সরকারি ব্যবস্থাপনায় সেই গরমের মধ্যে তাদের জন্য গরম না লাগে পানি ছিটানো হয়েছিল, ঠান্ডা পানি ছিটানো হয়েছিল। কিন্তু তার কিছুদিন পরেই যখন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের দাবি নিয়ে যমুনার সামনে আন্দোলন করতে যায়, তাদেরকে পুলিশ দিয়ে পিটানো হয়েছিল, তাদের শিক্ষকদেরকে আহত করা হয়েছিল, আমরা সেগুলো জানি। এবং তাদের উপর কি গরমের দিনে গরম পানি ছিটানো হয়েছিল। আপনারা নিজেরা কিন্তু পরিবর্তনগুলা দেখবেন। হ্যাঁ, তা যমুনার সামনে কারো যাওয়া যায় না, গণভবনের সামনে কিন্তু সবাই যাইতে পারছে, সবাই গিয়ে গণভবনের ফ্রিজে কি ছিল সেটাও খাইতে পারছে, গাছপালা ভাঙতে পারছে, চুরি করতে পারছে, শাড়ি টাড়ি যা ছিল সব চুরি করার অধিকার ছিল। যমুনায় গিয়ে কি আপনারা এগুলো পারবেন? পেরে দেখান দেখি। একটা মাছ চুরি করেন বা একটা রানের টুকরা চুরি করে নিয়ে এসে দেখান, তাহলে আমরা মনে করবো আপনারা মেটিকুলাস ডিজাইনের অংশ না। তা যাই হোক, তো সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম পিটায় পুটায় তাদেরকে কি করলো, বিতাড়িত করা হলো। কিন্তু হাসনাতকে জামাই আদর করা হয়েছে। মানে উনার মেটিকুলাস ডিজাইনে যারা অংশগ্রহণ করে তাদেরকে জামাই আদর করা হয়, আর মেটিকুলাস ডিজাইনের বাইরে যারা থাকে তাদেরকে সেই রকম পিটানির ব্যবস্থা করা হয়। তো আজকে আরেকটি বিশেষ দিন হতে যাচ্ছে। কালকে তো ওনারা ঘুমিয়েছেন খুব শান্তিতে, আসলে কম্বল টম্বল। আবার দেখলাম আমাদের ডারবি নাসির, উনি আবার বলছে আহারে ওখানে মশার কয়েল নাই রে, ওখানে কেউ পানি দেয় নাই রে, আমি গিয়ে 1 বোতল পানি দিয়ে এসেছি। আমার সেই ডায়লগ শুনে আমার যে কি কান্না চলে এসছে।
আমি বহুত কষ্টে নিজেরে মানে এত কষ্টে আর কি নিজেরে আমি সংযত রেখেছি, মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল যে একটা পানির বোতল দেয় নাই, হাগা মতার সুযোগ দেয় নাই, তাদেরকে শুধু ঘুমানোর মানে রাত কাটানোর সুযোগ, সরি আপনারা আবার ভুল বুঝবেন না, রাত কাটানো বলতে আমি সেটা বুঝাচ্ছি না, মানে এক কম্বলের নিচে শুধু শুয়ে থাকা না, আপনার এটাও আবার ভুল বুঝছেন না, মানে এক কম্বলের নিচে তারা ঘুমানোর সুযোগ পেয়েছে শুধু, কিন্তু মশার কয়েলও পায়নি, পানিও পায়নি, দুঃখে আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু এই ডার্বি নাসির কিন্তু ওই যে একটা বস্তি, করাইল বস্তি যখন পুইরা হাজার হাজার ঘর যখন মানে ঘরের মানুষজন ছাধারা হয়ে গেছিল শীতের সময়ে, তখন কিন্তু এই ডার্বি নাসির বলে নাই যে তাদের মশা কামড়াইতেছে, তাদের শীত লাগতেছে, একটু দৌড়াই যায়, তখন কিন্তু বলে নাই। কিন্তু যমুনাতে যারা রাত কাটিয়েছে, শুয়ে মানে এক কম্বলের নিচে শুয়েছে, তাদেরকে হচ্ছে কি করেছে ডার্বি নাসির হচ্ছে মানে কষ্টে হচ্ছে পানি বিতরণ করছে, এক বোতলই পানি নিয়ে গেছে, আর হয়েছে উনি বলিয়াছেন যে মশার কয়েলও দেওয়া হয় নাই। তো যেটাই মানে সবচেয়ে হচ্ছে যমুনায় এখন গণহত্যা চালানো হচ্ছে, হ্যাঁ, এবং সেই গণহত্যা কি করা হচ্ছে, গণহত্যা চালিয়ে তাদেরকে গণকবর দেওয়া হচ্ছে। গণকবর ঠিক না, আসলে মেটিকুলাস ডিজাইনের সর্দার বলে কথা, ওনারা গণকবর দিবে না, গণকবর দিলে যদি আপনারা আবার লাশ টাশ তুললে আবার বুঝা ফেলেন, ওনারা পুরাই ফেলবে, পুরাই ওটারে ছাই কইরা বাতাসে উড়াই দিবে, যেন আপনারা বাতাসে লাশের গন্ধ পান কিন্তু লাশটি না খুঁজে পান। তো এই মুহূর্তে দেখেন এই ক্ষেত্রে টিভি মিডিয়া বলেন, মানে প্রথম থেকে তো আমরা জানি যে এই মেটিকুলাস ডিজাইনে বা এই যে আমেরিকার যেই সাজানো যে নাটক, এটাতে অংশগ্রহণ করেছিল কি কবি, সাহিত্যিক, শিক্ষক, মিডিয়া পার্সন, তারপর হচ্ছে সাংবাদিক, তারপর হচ্ছে গিয়ে এই যে উপদেষ্টা মন্ডলে যারা আছে, এনজিও বলেন, ছাত্র সমাজ বলেন, সবাইকে মানে বিপুল পরিমাণে অর্থ সহযোগিতা দিয়ে ডলার ছিটিয়ে 4-5 বছর ধরে এই ডিজাইন করে 2024 সাজানো হয়েছে। কিন্তু কেউ যদি মনে করে থাকেন 2024 আবার 2026 হতে পারে, না, এটা সম্ভব না। 2024 ইতিহাসে একবারই ঘটাতে পেরেছে, মেটিকুলাস ডিজাইন বারবার ঘটানো যায় না। তা এই 2026-এ যেটা করতে যাচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে এই ইনকালাব মঞ্চ হচ্ছে কাদের তৈরি। এই ইনকালাব মঞ্চকে হঠাৎ হঠাৎ কেন রাস্তায় নামানো হয়, কেন আন্দোলন তৈরি করা হয়, কেন সাংবাদিক দিয়ে এই সংবাদগুলা প্রচার করে জনগণকে সেই সংবাদের প্রতি হচ্ছে ব্যস্ত রাখা হয়, আপনারা দেখেছেন না? আপনাদেরকে আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেবমলয় দাস, থ্যাংক ইউ সো মাচ। তোফাজ্জল হোসেন, নির্বাচন হবে না বলতে পারছি না, পারবিন, আচ্ছা, জয় বাংলা, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন খান মিলন ভাই, আসাদুজ্জামান শেখ ভাই, থ্যাংক ইউ সো মাচ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আহিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। হাসান মুক্তাদির, বদমাইশ বেডা কয় কি, জি, একদম আস্তা একটা বদমাইশ, মানে শয়তানের একেবারে শীর্ষে আছে, শয়তানের সর্দার সে, বদমাইশ মানে বুঝেন না কত বড় বদমাইশ বেডা হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন কথা আসলে ভুলে যায়। এখন যে মেটিকুলাস ডিজাইনটি তারা ইনকিলাব মঞ্চ দিয়ে বারবারই ঘটানোর চেষ্টা করছে, দেখেন সরকার নিজে হাদি হত্যা করেছে, হাদির পরিবারকে এত এত সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু সেই মঞ্চ যেন খুশি হচ্ছে না, সেই মঞ্চকে সরকার তার নিজের স্বার্থে বারবার রাস্তায় নামানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন যেই ইয়াকে র্যাব হত্যা হয়েছিল, সন্ত্রাসীদের র্যাব সদস্য হত্যা হয়েছে, সেই র্যাবের পরিবার কি এই আন্দোলনে আছে? বিচার চাইতে কি এরকম দেশের অরাজকতা সৃষ্টি করছে? সেই র্যাবের পরিবারকে কি কোনো 2 কোটি টাকা, ঢাকার ফ্ল্যাট, কি বলে বিদেশে চাকরি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তারপরে ধরেন এই যে কিছুদিন আগে বিএনপির যে মুসাব্বির হত্যা হয়েছে, কি ছাত্রদল নেতা ছিল মনে হয়, তাকে তার দলের নেতারাই বলেছে বিচ্ছিন্ন ঘটনা, তার পরিবারকে ঠিক কতটা সহযোগিতা দেওয়া হয়েছে? তার পরিবারের কেউ কি বিচার চাইতে এইরকম অরাজকতা রাষ্ট্রে সৃষ্টি করছে? বা তাদের দলের যুব দলের অন্যান্য কর্মীরা কি এরকম আন্দোলন ঘটিয়েছে যে না যমুনা ঘেরাও করা হবে, মুসাব্বিরের বিচার চাই, এই করতে হবে? কিচ্ছু করে নাই। কিন্তু ইনকিলাব মঞ্চই কেন বারবার এই জিনিসটাই করছে আপনারা বলেন? কারণ ইনকিলাব মঞ্চ হচ্ছে এই সরকার বলেন, অবৈধ সরকার বলেন বা বিদেশি যে মদতদাতা বলেন, তাদের মানে অর্থে তারা পরিচালিত হয়। নইলে আপনারা খেয়াল করে দেখবেন হাদিরে মানে সকল সহযোগিতা, সকল দায়িত্ব, সকল টাকা পয়সা দিতেছে সরকার, কিন্তু এই ইনকিলাব মঞ্চ তো কোনো টাকা দিতে দেখলাম না তার পরিবারকে। ইনকিলাব মঞ্চ টাকা দিয়ে সহায়তা করছে কাকে? ওই টাকলা ফুয়াদ আছে না, বালেস্টার ফুয়াদ, তারে সে নির্বাচনের জন্য ইনকিলাব মঞ্চ থেকে চেক দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ এত টাকা পাচ্ছে কোথায়? ইনকিলাব মঞ্চের কার্যকারিতাটা কি যে তারা এত অর্থ তাদের সংগঠনে আছে যে তারা নির্বাচনেও কাউকে কোনো প্রার্থীকে তারা সাহায্য সহযোগিতা করতে পারে? বলতে পারবেন আপনারা তারা কোথা থেকে এই টাকাটা পাচ্ছে?
কামালউদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আদৌ কি এরকম কোন সংস্থা আছে? যাই হোক, জুয়েল হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ। অমরেশ দাস থ্যাংক ইউ। সুমন ভাই থ্যাংক ইউ। পাখির হাতছানি অনেক ধন্যবাদ। আপনার মাপটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, তো যেটা বলছিলাম, এই যে মেটিকুলাস ডিজাইনটা, যারা যারা দেখছেন একটু পেজটাকে লাইক ফলো করে দিবেন, ট্যাপ ট্যাপ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। এই মেটিকুলাস ডিজাইনে তারা কি করলে, ইনকিলাব মঞ্চকে আবারও ঠিক নির্বাচনের কয়দিন আগে, আজকে কয় তারিখ, 6 তারিখ, নির্বাচন হবে 12 তারিখ, ঠিক 6 দিন আগে তাদের কেন আবার মনে হলো হাদি হত্যার বিচার চাই? হ্যাঁ, 6 দিন মাত্র নির্বাচনের বাকি, কেন মনে হলো বলেন দেখি আপনারা? তাদেরকে বিপুল পরিমাণে, কারণ এই একটা সংগঠন, বাকি সংগঠন তো বিশ্ববিদ্যালয়গুলাতে ধরেন জঙ্গি সংগঠনগুলা ছড়াই ছিটাই আছে, হ্যাঁ, ডাক পড়লেই তারা সেই সংগঠনের মানুষগুলো কিন্তু ছুটে চলে আসে। আমরা কাকে চিনি? আমরা এই যে জঙ্গি সংগঠনের এক সন্ত্রাসী আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রতিনিয়ত মানে করে যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, তাকে আমরা দেখতে পাই। যখনই ঢাকায় কিছু ইনকিলাব মঞ্চের কিছু শুরু হয়, সে কিন্তু রাজশাহী থেকে উইরা এসে চুড়ে বসে। সে না একটা ছাত্র, তার লেখাপড়া নাই, তার বিশ্ববিদ্যালয় কি বন্ধ এখন আমার জানা নাই। তো যাই হোক, আজকে তো শুক্রবার, সে চলে এসেছে, সে আহত হয়েছে দেখলাম। তো এই যে ইনকিলাব মঞ্চটাকে এই বিদেশি অর্থায়নে, এই অবৈধ সরকার অর্থায়নে এটাকে পোষা হচ্ছে, যেন যখন যখন তাদের দরকার হবে তাদেরকে রাস্তায় নামানো যায়, এবং আজকেও সেটি করা হয়েছে। তারপরে একটা দেখলাম যে আমাদের যেই জুলাই 14 যে তাহরিমা, সে তার একটা বক্তব্য দেখলাম যে ঝুমা আর ইয়াকে নাকি কি বলে, জাবেরকে নাকি যমুনার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, যমুনার আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর কাউকে কেন ঢুকতে দেওয়া হবে ভাই? নাটকের স্ক্রিপ্ট তো সবাইকে নিয়ে সংগঠিত করা যাবে না, নাটকের স্ক্রিপ্ট করতে হবে 2-1 জনকে নিয়ে, যে পরবর্তীতে তোমরা কি কি করবা, কোন দিকে যাবা, কি অভিনয় করবা, এগুলা যেন তাদেরকে বুঝাই দেওয়া হয়। কারণ তারা কোটি কোটি টাকার মালিক তো রে ভাই। কোটি কোটি টাকার মালিকরা যদি 1-2টা গুলি না খায়, 2টা পুলিশের বাড়ি না খায়, তাহলে কি হবে? নাটক আপনারা মানবেন? আপনারা কানতে কানতে কি রাস্তায় তাদের সাথে গিয়ে যুক্ত হবেন? হবেন না। তো যাই হোক, যারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। তো জেবা আহমেদ, ঈদের মতন লাগছে, তাহলে বলেন ঈদ মোবারক। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে এই ইনকিলাব মঞ্চ দেখেন, নির্বাচনের ঠিক 6 দিন আগে ঠাস করে তাদেরকে ফেলানো হয়েছে দুটা কারণে। হ্যাঁ, একটা কারণ হচ্ছে নির্বাচন বানচাল করতে হবে। তারা নির্বাচন বানচালের জন্য যত কিছু চেষ্টা তো করছে, যদিও আমরা জানি যে তারা জামাতকে ক্ষমতায় আনার জন্য এবং জামাতের ফলাফল মোটামুটি নিশ্চিত, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ধানের শীর্ষে গুয়া মেরে 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 একদম টুপকির ছাল তুলে ফেলেছে, সেভাবে এই নির্বাচনও তাদেরকে ছাল তুলে ফেলা হবে। কারণ বিএনপি কোনো সংগঠিত ইয়াও না, তাদের কোনো আদর্শ নাই, নীতি নাই, তাদের হচ্ছে মানে কথাবার্তা তো শুনতেই পাচ্ছেন, মূর্খতার চরম শীর্ষে। সো এই ডিপ স্টেটের হচ্ছে এজেন্টই হচ্ছে কি জামাত কাজ করবে বাংলাদেশকে বিক্রি করার ক্ষেত্রে। এটি হচ্ছে একটা, যে নির্বাচন বানচাল। দ্বিতীয়টা কি, আপনারা কি ভুলে গেছেন যে নির্বাচনের ঠিক 3 দিন আগে আমেরিকার সাথে বিশাল এক গোপন চুক্তি করতে যাচ্ছে এই অবৈধ সরকার, যেই চুক্তি করার কোনো অধিকার এই অবৈধ সরকার রাখে না, তাও আবার নির্বাচনের মাত্র 3 দিন আগে। কেন? আমরা জানি যে যখন নির্বাচন হয়, যে সরকারি ক্ষমতায় থাকে, তারা মোটামুটি 3 মাস না কয় মাস আগে যেন ক্ষমতা ছেড়ে দিতে হয়, আমি জানি না ঠিক সঠিক কিন্তু এই সরকার কিন্তু কি করবে, নিজেরা বললো যে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের পালন করবে, নিরপেক্ষ থাকবে, তারা ক্ষমতা ছাড়বে না, তারাই দায়িত্ব পালন করবে। কিন্তু এই সরকার কি নিরপেক্ষ? এই সরকার কি নিরপেক্ষতার কোন রকম পরিচয় আপনাদের কাছে দিয়েছে? আপনারা বলতে পারবেন? পারবেন না। তো এই যে 6 দিন পরে নির্বাচন, আর নির্বাচনের 3 দিন আগে হচ্ছে কি আমেরিকার সাথে গোপন চুক্তি, যেটা থ্যাংক ইউ সো মাচ মুবিনুর রহমান, মুবিন ভাই থ্যাংক ইউ, অনেকবার কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আবুল কালাম ভাই থ্যাংক ইউ, রফিক ভাই থ্যাংক ইউ সো মাচ, অজানা খবর থ্যাংক ইউ, মায়ের দোয়া, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে দেখছি, আশা করছি আপনি ভালো আছেন, অসংখ্য ধন্যবাদ। বাহার প্রধান ভাই, জঙ্গিরা সব নাটক করছে, এই তো আপনারা বুঝে গেছেন, এবং বুঝে কি করতে হবে, ঘরে থাকতে হবে। জঙ্গিদের কোন রকম সাহায্য সহযোগিতা করা যাবে না, কারণ আপনারা কোটিপতি হবেন না, আপনাদের পরিবারকে এই রকম সাহায্য সহযোগিতা এই অবৈধ সরকার করবে না, আপনাদের পরিবারকে বিদেশে চাকরির সুযোগ করে দিবে না। সো তার যে মেটিকুলাস ডিজাইনে যারা অংশগ্রহণ করবে, সেই গুটি কয়েক মানুষরাই এই সুবিধা যেহেতু পাবে। সো আপনারা কেন ভাই আপনাদের জীবনে বিপন্ন করে মাইর খাইতে যাবেন, গুলি খাইতে যাবেন, আর হচ্ছে আপনারা নিখোঁজ হয়ে যাবেন? দরকার তো নাই, ঘরে থাকেন, নিরাপদে থাকেন, এদেরকে কোন রকম সাহায্য সহযোগিতা করবেন না, এবং করার চেষ্টাও করবেন না। আর ওই যে মায়া কান্না কি যেন বলে, কি মাছের চোখের পানি যেন বলে, ওইটা তো ফেলানোর একেবারেই চেষ্টা করবেন না।
তারা যে পরিমাণ দেশের সম্পদের মালিক হচ্ছে, যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে, আপনার ঘরে এরকম কোনো কিছু ঘটলে আপনারা সেইটা পাবেন না। এটার প্রমাণ র‍্যাব সদস্য হত্যা, এটার প্রমাণ বিএনপির যুব দলের নেতা হত্যা, এটার প্রমাণ অনেক হিন্দু ভাইদের পরিকল্পিত সন্ত্রাসীরা হত্যা করেছে, সবগুলা প্রমাণ আপনাদের সামনে আছে। তাদেরকে কিন্তু এত সুযোগ সুবিধা, এত কোটি কোটি টাকা এই রকম মানে রাষ্ট্রীয় খরচে তাদেরকে পালা পোষা, বিদেশে চাকরি দেওয়া আর কেউ কিন্তু পায় নাই। শুধু পাইছে কে? যাকে তাদের কাজে লেগেছে, যাকে তারা কাজে লাগাতে পেরেছে, শুধু তারা। সো আপনারা বোকা হবেন না। তা এই যে গোপন চুক্তিটা করতে যাচ্ছে আমেরিকার সাথে, এই চুক্তি সম্পর্কে আপনারা কি কেউ জানেন? আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? আপনারা কি বলতে পারবেন যে এই চুক্তির শর্তগুলা কি, বা আমেরিকার সাথে কি এমন চুক্তি যেটা এত তড়ি ঘড়ি করে নির্বাচন আর 3 দিন পরে অন্য সরকার, যেই সরকার ক্ষমতায় আসবে, তারা কেন এই চুক্তি করতে পারবে না? এই অবৈধ সরকারকেই কেন এই চুক্তি করে যেতে হবে? আপনারা কি জানেন? সেটা বলতে পারবেন? হারুন ভাই, সবুজ শেখ ভাই, মায়ের দোয়া, থ্যাংক ইউ সো মাচ। গৌরদাস, থ্যাংক ইউ। আকরাম শাহ, থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাসেলি, আচ্ছা তুহিন, থ্যাংক ইউ, সৌদি আরব থেকে দেখছেন। সজীব সাজু ভাই, জয় বাংলা। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সোলেমান ভুইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলেম সুমা, কাজী মুন্নি, থ্যাংক ইউ। সো এই যে একটা বিশাল চুক্তি, আপনারা মানে সারা জীবন যখন আরামে ছিলেন, আদর আপ্যায়নও ছিলেন, উন্নয়নের মধ্যে ছিলেন, তখন আপনাদের ছিল বিশাল দুঃখের একটা জায়গা। ভাই, ওই ঢাকনার নিচে কি লুকানো আছে সেইটা দেখতে চাই। টেবিলের পোলাও, কোরমা, রোস্ট, রেজালা, কাবাব, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না, এগুলো তো দেখাই ফেলছি, হ্যাঁ এগুলা না, কিন্তু ওই ঢাকনার নিচে লুকানো কি আছে ওইটা দেখতে চাই, ওইটা আমাদের দেখাইতে হবে। তারপরে আপনারা ঘটাইলেন কি? 24 মেটিকুলাস ডিজাইনে পা দিয়ে 24 ঘটায় ঢাকনা খুইলা দেখলেন, ঢাকনার মধ্যে আপনাদের জন্য গু রাখা। এখন আপনারা কি করবেন? আপনারা 3 বেলা গু খাবেন, গু খাইতে বাধ্য, কিচ্ছু করার নাই। তো সেই গুই খাচ্ছেন, খাইতে খাইতে কি হইলো? এখন হচ্ছে আবার তারা আর একটা ঢাকনাওয়ালা বাটি নিয়ে এসে হাজির হইতেছে নির্বাচনের আগে। এখন আপনারা চিন্তা করতেছেন, আগের ঢাকনার বাটি খুইলা পাইলাম গু, এই ঢাকনাটা খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না? খবরদার খোলার চেষ্টাও করেন না, ঠিক আছে? আগেরটাই যদি ল্যাটকা গু থাকে, এটাতে থাকবে শক্ত গু। সো খুব সাবধান। নিজের দেশকে, মানে যেটা বলছিলাম যে এত সাজানো গোছানো একটা দেশ ছিল, আপনাদের দেখতে ভালো লাগেনি, কি করলেন? আপনারা মেটিকুলাস ডিজাইনে পা দিয়ে সেটা ধ্বংস করে দিলেন। এবং তখন আপনাদের বারবার মনে হচ্ছে, আরে শেখ হাসিনা তো দেশ বিক্রি করে দিচ্ছে, আরে শেখ হাসিনা ভারতের দালাল, আরে ভারত রে এত কিছু দিয়ে দিচ্ছে। কিন্তু এই 18 মাসে আপনাদের বসানো সরকার দিয়ে, এত ভারত বিদ্বেষী আচরণ দিয়ে একটা প্রমাণ আপনারা বের করতে পারেন নাই যে ভারতের সাথে আমাদের কোনো অবৈধ চুক্তি ছিল, দেশ বিক্রির কোনো দলিল ছিল, আমরা ভারতকে কোনো অবৈধভাবে কোনো কিছু দিয়ে রেখেছি, কিচ্ছু প্রমাণ করতে পারেন নাই। আপনারা কি প্রমাণ করেছেন? আপনারা আপনাদের বসানো সরকারের আমলে আরো বেশি, যা এর আগ পর্যন্ত হয় না তার থেকেও বেশি আমদানি করেছেন ভারত থেকে। আপনারা ভারতীয় কোম্পানিকে ডাবল দামে আপনারা টেন্ডার দিয়েছেন কমলাপুরের উপর দিয়ে যে যাচ্ছে, কি বলে মেট্রো রেলের লাইন যাচ্ছে, সেটার জন্য। এরকম অনেক চুক্তি আপনারা গোপনে করেছেন। আপনারা যেখানে আমাদের রেকর্ডে নাই 5000 টন ইলিশ পাঠানো ভারতে, সেটা আপনারা পাঠিয়েছেন। আপনারা চিনি গুঁড়া চাল পাঠিয়েছেন, আপনারা 300 কেজি আম পাঠিয়েছেন। হ্যাঁ, এগুলার কোনো প্রতিবাদ নাই। আমরা জানি এখনকার সরকার হচ্ছে ভীষণ ভাবে ভারত বিদ্বেষী, তারা তো ভারতকে সহ্যই করতে পারে না। কিন্তু কি যেন বলে না, যে তলে তলে যেটা করে আর কি, ওই অবস্থা, ঠিক আছে? তো এই যে 3 দিন আগে আমেরিকার সাথে এত বড় একটা চুক্তি করতে যাচ্ছে, ওয়ালাইকুম সালাম আরিফ ভাই, এত বড় একটা চুক্তি করতে যাচ্ছে, এই চুক্তির কেউ বিরোধিতা করেছেন? আপনারা না এত বড় দেশপ্রেমিক, একেবারে দেশপ্রেমিকের ঠেলায় যে কোনো জায়গায় না বুঝে আপনারা সন্ত্রাসী হামলা করতে পারেন। 3 দিন আগে কেন এত বড় একটা চুক্তি করতে যাচ্ছে জিজ্ঞেস করেছেন কাউকে? প্রতিবাদ করেছেন? রাস্তায় নেমেছেন? কি চুক্তি হতে যাচ্ছে আপনারা যেহেতু জানেন না, সেটা নিয়ে প্রশ্ন করেছেন? হ্যাঁ, চুক্তি কেন জনগণকে জানানো হবে না, দেশের নাগরিক কেন জানবে না, সেটা আপনারা জানতে চেয়েছেন কারো কাছ থেকে? প্রতিবাদ করেছেন? করেন নাই। কেন করেন নাই? কারণ আপনারা এখন আর এটা প্রয়োজন মনে করেন। আপনারা জানেনই দেশ বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে, এবং আপনারা খুব খুশি যে নিজেদেরকে এখন কি মনে করছেন? আপনারা ব্রিটিশ সিটিজেন। আপনারা কি আসলে ব্রিটিশ সিটিজেন? না, আপনারা ব্রিটিশ সিটিজেন তো হইতেই পারবেন না, ওটা তো পদ বন্ধই করে দিছে। এমনকি বাংলাদেশ সিটিজেনশিপও আপনাদের থাকবে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ আছে।
হ্যাঁ, তো এই যে মেটিকুলাস ডিজাইনের এই যে ইনকিলাব মঞ্চ কাজ করে যাচ্ছে বিদেশি অর্থায়নে, জঙ্গিদের অর্থায়নে, এই ইউনূস সরকারের ইয়া দিয়ে স্ক্রিপ্ট অনুযায়ী, এটাতে আপনারা পা দিবেন না। এটার জন্য এই লাইফটা করা, ঠিক আছে? আপনারা ভুলেও কে গুলি খাইলো, কে মারা গেল, কার অন্ডকোষ ধ্বংস হয়ে গেল, এগুলো দেখা আপনার বিষয় না। আপনি নিজের ঘরে নিজের কাজ করেন। আপনার পরিবারের চালানোর দায়িত্ব আপনার, আপনার পরিবারকে নিরাপদে রাখার দায়িত্ব আপনার, আপনার পরিবারের জন্য যে কোনো ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব আপনার। আপনারা খুব ভালো করে দেখেছেন যে এই অবৈধ সরকার বলেন, এই দখলদার বাহিনী বলেন, এরা আপনাদের দায়িত্ব নেবে না, নেয় নাই। 18 মাস পর্যন্ত আপনারা একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। শিক্ষকরা যখন তারা ভাবে শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য, বেতন বৃদ্ধির জন্য শাহবাগে তারা আন্দোলন করে, তাদের প্রতি পুলিশের কি নির্মম অত্যাচার ছিল, নির্যাতন ছিল, আপনারা দেখেন নাই? দেখেছেন কিনা? ভিডিওগুলা নাই ছিল কিনা? কিন্তু আমাদের ছুচিল সমাজ, সারাক্ষণ যারা ছুঁচতে থাকে, সেই ছুচিল সমাজ কিন্তু তখন রাস্তায় নামে নাই। তারা কিন্তু কোনো কথাও বলে নাই, প্রতিবাদও করে নাই যে তাদেরকে কেন নির্যাতন করা হচ্ছে, বা তারা তো কোনো অরাজকতা সৃষ্টি করছে না, কোনো কিছু অবরোধও করছে না। একটা জায়গায় বসে শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছে না। কিন্তু তখন আমরা দেখেছি যে পুলিশ কি পরিমাণ নির্যাতন তাদের উপর চালিয়েছিল। তা আজকে দেখেন এই যে নাটকটা সাজানো হচ্ছে, এই নাটকগুলা তারা কি মানে সরকারের ছাড়া, কি বলে, অনুমতি ছাড়া করছে? হ্যাঁ, ও আরেকটা মেটিকুলাস ডিজাইন বলি, মনে আছে আপনাদের যে ধানমন্ডি কিন্তু বারবার পোড়ানো হয়েছে, ভাঙা হয়েছে, কখনোই পুলিশ ঠেকাইতে আসে নাই, সেনাবাহিনী ঠেকাইতে আসে নাই। তারা দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখেছিল। কিন্তু যেদিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল ক্যাঙ্গারে কোর্টে, ভুয়া রায় হয়েছিল, সেই দিন হঠাৎ করে ভাই আলাদিনের মানে ওই যে 7 আসমান থেকে, আজকে দেখলাম তাহরিমা বলতেছে 7 আসমান থেকে আল্লাহ নাকি নাইমা 1 আসমানে চলে আসছে। হ্যাঁ, তা সেই দিন মনে ওইরকম চলে আসছিল। সেই কারণে কি করছে, হঠাৎ করে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী সব একাত্মতা ঘোষণা করলো, ধানমন্ডি 32 বাঁচাইতে হবে। ভাই ধানমন্ডি 32-এ কি আছে? তোমাদের কেন বাঁচাইতে হবে? সেই দিন ছাত্র ছাত্রীদের নাটকীয় ভাবে তাদেরকে পিড়াইলো, ধমকাইলো, উড়াইলো, উষ্টা মারলো। 5 মিনিটের মধ্যে ধানমন্ডি 32 তারা খালি করে ফেলছে, ঠিক আছে? কিন্তু তার কিছুদিন পরে কিন্তু হেরা গিয়ে আবারও ধানমন্ডি 32 ভাঙছে, তারা পতিতালয় বানাবে সেটাকে। কিন্তু সেদিন আর কিন্তু সেনাবাহিনী, পুলিশ বাহিনী কেউ গিয়ে ঠেকাইতে যায় নাই। তো সেই দিনের নাটকটা কি ছিল? সেই দিন বন্দর চুক্তি সাইন ছিল। এই যে সাংবাদিকদেরকে তো তারা টাকা দিয়ে পুষতেছে, সাংবাদিকদের দিয়ে আপনাদের এই নাটকগুলা এমন ভাবে তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা শুরু করলো যেন আপনারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে এইটা দেখতে ব্যস্ত থাকেন যে কি হচ্ছে, কে বাড়ি খাইলো, কে মারি খাইলো, আহারে রে মাথা ফাটাই দিল, আহারে রে বাড়ি মারলো, আরে ধরিস না, আরে পালা পালা পালা। আপনারা কি করলেন? সারাটা দিন কিন্তু এইটা নিয়ে ব্যস্ত থাকলেন। কেন ধানমন্ডি ভাঙতে দিচ্ছে না, কেন এদেরকে পিটাচ্ছে? কিন্তু আপনারা নাটকটাই বোঝার চেষ্টা করলেন না। ওদিক দিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিদের কাছে হস্তান্তর করে দেওয়া হলো, যেই কোম্পানির মালিক কোনো না কোনো ভাবে ছিল হচ্ছে আমেরিকা। আপনারা কিন্তু সেটা মাথা পর্যন্তই আনেন নাই। আজকে সেম জিনিসটাই হচ্ছে। মাত্র 6 দিন বাকি আছে নির্বাচন বানচাল করতে হবে। দেখা যাচ্ছে কিছু দিয়ে তারা নির্বাচন বানচাল করতে পারছে না। এখন হচ্ছে সেই ঘুরে ফিরা হাদি, হ্যাঁ, সেটা দিয়ে এক হচ্ছে নির্বাচন বানচাল করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি করতে হবে, এই আমেরিকার সাথে যে বিশাল গোপন চুক্তিটা হতে যাচ্ছে সেটা নীরবে চুপচাপ করে ফেলতে হবে। আপনাদেরকে ব্যস্ত রাখার দায়িত্ব হচ্ছে এসব মানে নিমক হারাম, এসব সাদা রক্তের বেঈমান দেশ বিরোধী সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ব্যস্ত রাখা। ইনকিলাব মঞ্চ আর পুলিশ, র্যাব, সেনাবাহিনীর যেই কামড়ি এগুলা দেখাইতে আপনাদেরকে ব্যস্ত রাখবে। আর ওই দিক দিয়ে খুব শান্তিপূর্ণভাবে চুপে চাপে আমেরিকার সাথে গোপন চুক্তি হয়ে যাবে, আমাদের দেশ বিক্রির চুক্তি। হ্যাঁ, আমাদের তো ভাই সাধারণ জনগণের আর কিছু নাই, নিজের দেশটা ছাড়া আমাদের আর কিছুই নাই। সেই দেশটিও আপনারা হারাতে যাচ্ছেন শুধুমাত্র এই রকম বেঈমানদের সহযোগিতা করার জন্য। আপনারা যদি প্রতিবাদে নামবেন নিজের দেশ বাঁচানোর জন্য। কোনো মঞ্চটঞ্চ, কোনো হত্যার বিচার এগুলার জন্য আপনাদের নামার দরকার নাই। আপনারা খুব ভালো করে জেনে গেছেন যে আপনাদের কেউ হত্যা হইলে কোনোভাবেই এইগুলা বিচার হবে না। তো খামাখা ওই আরেকজনের হত্যার জন্য যারা লড়াই করার দরকার, কোটিপতি হয়ে গেছে, যারা টাকা পাচ্ছে, তাদের লড়াইটা করতে দেন। আপনারা আল্লাহর দোহাই লাগে নিজের ঘরে থাকেন, নিজের পরিবার নিয়ে নিরাপদে থাকার চেষ্টা করেন। এই সব নাটকের অংশ হইতে আপনারা যাবেন না, কারণ আপনারা এই সহযোগিতাগুলো পাবেন না। আপনাদের
এই যে র্যাব সদস্য যে হচ্ছে সরকারি কাজে ব্যস্ত থাকে, তার হত্যার বিচারে কি ইনকালাব মঞ্চ দাঁড়িয়েছিল? আপনারা ইনকালাব মঞ্চ দাঁড়িয়েছিল কি ফেলানি হত্যা, কারণ সেটাতে ভারতের একটা মানে নামটা চলে আসে। কিন্তু মায়ানমারের ইয়ার জন্য যে একটা ছোট বাচ্চা যে হত্যা হয়ে গেল মায়ানমারের গুলিতে, সেটার জন্য কি ইনকালাব মঞ্চ একটা আওয়াজ তুলছিল? আপনারা প্রমাণ দেখাইতে পারবেন? এই বাচ্চাটার হত্যার জন্য একটা তারা প্রতিবাদ করছে, একটা মিছিল করছে, একটা আন্দোলন করছে, একটা জায়গা অবরোধ করছে? দেখাইতে পারবেন? পারেন না। তা ফেলানি বাচ্চা হয়ে গেল, আর মায়ানমার যারে মারলো সে কে রে ভাই? সে বাচ্চা ছিল না? তার জন্য কেন উচ্চারণ করলেন না? কেন আন্দোলন করলেন না? কেন এই যে ইনকিলাব মঞ্চটা যে ভণ্ড, ইনকিলাব মঞ্চটা যে কোন সন্ত্রাসীদের মদদে এটা মানে পালন করা হচ্ছে, এগুলার প্রমাণ হচ্ছে এইটা। তুমি যদি সঠিক সুবিচার চাও, তুমি যদি সঠিক পথে থাকো, তোমার মঞ্চের যদি এত অগ্রাধিকার থাকে, তুমি তো সবার জন্য বিচার চাবা, সবার জন্য বিচার চাবা, কারণ তুমি হচ্ছে সব জনগণের। কিন্তু সেটা তো তুমি প্রমাণ করো নাই। তুমি হচ্ছে নির্দিষ্ট একটা গোষ্ঠীর শুধু, এর বাইরের আর কিছু না। ইনকিলাব মঞ্চকে এই যে সন্ত্রাসী হামলায় যে যুবদল নেতা হত্যা হয়েছে তার বিচার চাইছিল? ইনকিলাব মঞ্চকে এই যে এইভাবে নৃশংসভাবে আগুনে পুরায় যে দীপুদাস হত্যা হইলো, তারপরে গুলি করে পেট্রোল জ্বালায় আরো মৃণাল, তারপরে আরো অনেকগুলা হিন্দু ভাইদের যে হত্যা করা হলো, কোনো একটা বিচার চেয়েছে ইনকিলাব মঞ্চ? চায় নাই। তারপরে এই যে কি বলে র্যাব সদস্য হত্যা, তার বিচার চাইছে সে? ইনকিলাব মঞ্চ চায় নাই। তো ইনকিলাব মঞ্চ সব জনগণের আপনারা কিভাবে দাবি করেন? তো সব জনগণের জন্য ইনকিলাব মঞ্চ না হয়, তাহলে সকল জনগণের কি দায়িত্ব ইনকিলাব মঞ্চের সাথে গিয়ে একাত্মতা ঘোষণা করা, তাদের সাথে গিয়ে একসাথে রাত্রে রাত কাটানো, মানে ঘুমানো একসাথে? আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? সেটা পড়ে না। তাহলে কেন যাচ্ছেন আপনারা? কেন আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা তাদের সাথে আছেন? কেন? নিজের দায়িত্ব নিজে নেন, নিজের পরিবারের দায়িত্ব নিজে নেন। আবার বলবো, যারা যারা নতুন জয়েন হয়েছেন, পেজটাকে একটা লাইক ফলো করে দিবেন, একটু ট্যাপ ট্যাপ করবেন, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন একটু বেশি বেশি করে। সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ, রাশেদ ভাই থ্যাংক ইউ, আয়ুব আলী ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। পলাশ ভাই রাইট থ্যাংক ইউ সো মাচ। শেখ রাজ্জাক ভাই, হ্যাঁ, সে খাটকাপানি আবার চলে আসছিল, আমি তো ভিডিও দিয়েছি দেখেন নাই? খাটকাপানি 18 মাস পরে হঠাৎ করে আবার উপস্থিত হয়েছে। এখন সে চাচ্ছে হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই যেন নির্বাচনে অংশ নেয়। হ্যাঁ, তা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি তো 18 মাস তো গণতন্ত্রের মধ্যেই ছিলা, তোমার আবার পুনরুদ্ধারের কি আছে? তাই না? তুমি যখন তখন ইচ্ছা খাট কাঁপাইতে পারছো, এটা মানেই তো তোমার গণতন্ত্র ছিল। সো তোমার আবার কেন আবার হঠাৎ করে আইসা আবার করার দরকার ছিল, কি বলে, নির্বাচনে অংশগ্রহণ? কিন্তু এই খাট কাঁপানির ইতিহাসটা না আমি পেয়েছিলাম, বাট হারাই ফেলছি। এ হচ্ছে এর পরিবার পুরোপুরি ভাবে হচ্ছে এরশাদের সময় এরশাদের সুবিধা নিছে। এরশাদের সময় মানে তার পরিবারের কে যেন সংসদে ছিল, তারপরে সেই দল পাল্টায় এই খাটকাপানের বাপই মনে হয় দল পাল্টায়, তারা আবার বিএনপিতে যোগদান করে, বিএনপির থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে দেন বিএনপির থেকে সে আবার নির্বাচনে দাঁড়ানোর মনে হয় চেষ্টা করতেছে। এরকম কিছু একটা ইতিহাস আমি দেখেছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবুল কাশেম ভাই, জয় মন্ডল দাদা, আপনি তো অবশ্যই বলবেন, আপনার দেশেরটা আপনি বলবেন অবশ্যই। তা আমি অবশ্যই সেটা বলতে পারবো না, কারণ আমি বাংলাদেশি নাগরিক। তবে আমি ভারতকে সম্মান করি, ভারতের জনগোষ্ঠীকে সম্মান করি। ভারত আমাদেরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে আমাদের মানচিত্র পাবার জন্য, পাইয়ে দিবার জন্য, সেটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো, সম্মান জানাতে থাকবো। অনেক ধন্যবাদ। সেফা আফ্রিদি, না আমি কাকে ভালো বলবো কেন? আমি চোখ বন্ধ করে যার উন্নয়ন সবসময় দেখতে পাচ্ছি আমি তাকে ভালো বলবো। যে হচ্ছে এই দেশ আমাদেরকে এনে দেওয়ার জন্য নেতৃত্ব দিয়েছিল, যেই কারণে এই দেশে দাঁড়িয়ে আমি এখন ইনকিলাব মঞ্চের মতন ভণ্ডামি করতে পারছি, আমি তাকে ভালো বলবো। বোঝেন না কাকে ভালো বলবো? কামরুল হাসান হারুন ভাই থ্যাংক ইউ। সাইদুর রহমান ভাই জয় বাংলা। মোশাররফ আলী ভাই, সত্যি কথা বলতে আমি তো আপনার আব্বাকে প্রস্তাব পাঠাইনি। আপনার আব্বাকে কি আমি বিয়ে করতে চেয়েছি? বা আমি কি আপনার কাছে কোনো প্রপোজাল পাঠিয়েছি যে আপনি কি আমাকে বিয়ে করবেন বা আপনি কি আমার প্রেমিক হবেন? এরকম কোনো প্রস্তাব কি আপনাকে দিয়েছি? দেইনি। সো আমার বয়সের সাথে আপনার মানে বোঝাপড়ার বা আপনার করার, কি বলে এটারে, কি বলবো, আপনার সমঝোতা করার কোনো মানে ব্যাপার এখানে নাই। আমি যে কথা বলতেছি সেগুলো যদি শুনতে চান, বুঝতে চান, সেটা বুঝেন। আর যদি না চান, তাহলে এতটুকু আপনারা বলতে পারি যে আমি 16 বছরের কোনো যুবতী না, সেটা আমি কোনো জায়গায় দাবি করি নাই যে আমি 16 বছর। ওই যে কেউ দেখেন না 22 বছর হইলো সে আইসা 17 বছরের যুবতী। আরে ভাই, 17 বছর যখন আমাদের বয়স ছিল তখন এই টাইপের কথাবার্তা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে চিন্তাও করতে পারি নাই, আমরা শুধু লেখাপড়া করেছিলাম। সো
আপনি সেটা চিন্তা করবেন যে আপনার বয়স কত, আপনার বাপ মায়ের বয়স কত, সেটা চিন্তা করবেন। আমার বয়স আপনার বোঝা বা আপনার জানার মধ্যে কোনো জরুরি কোনো বিষয় না। আমি ইনকালাব মঞ্চের কোনো অংশ না, আমি সরকারের কোনো অংশ না, এমনকি আমি দেশের কোনো নির্বাচনের কোনো প্রার্থীও না যে আপনাকে আমি আমার জীবন বৃত্তান্ত দিতে বাধ্য থাকিব। বুঝাইতে পারছি ভাই সাহেব? বুঝো নাই? বুঝিলাও। যাই হোক, শাহ দাদা থ্যাংক ইউ। জয় মন্ডল, জি 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 দাদা, আমি বলেছি যে আপনি তখন বলেছিলেন, তো আপনি যেটা বলেছেন সেটা বলেছি যে আপনার দেশের জন্য আপনি অবশ্যই বলবেন, আর আমি হচ্ছে আমার দেশেরটা বলবো জয় বাংলা, সেটা বলেছি দাদা। রফিক ভাই থ্যাংক ইউ সো মাচ। না, ভারতের কথা শুনলে তাদের জ্বালা করবে তো ভাই। ভারতের আমাদেরকে সহযোগিতা করেছিল, সেই জ্বালা তো তারা ভুলতে পারে না, তাই না? তারা মানে এখন পর্যন্ত যখন তখন মা বোনদেরকে এখনের যে সিচুয়েশন করে ফেলছে, ধর্ষণ করা, উঠাই নিয়ে যাওয়া, তারপর হচ্ছে এই পাকিস্তানের দালালি করা, সেগুলো তো পারে নাই, তাই না? ভারত সহযোগিতা করার কারণে তো আমি পাকিস্তানের উষ্টা মেরে তারাই দিছিলাম, তো সেই জ্বলনটা তাদের থাকবে না? সেই রাজাকারদের সেই জ্বলন তো এখনো আছে। তাদের ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী একমাত্র কারণ হচ্ছে তারা আমাদেরকে এই দেশ, এই মানচিত্র পাইয়ে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেছিল, এবং তাদের সাহায্য সহযোগিতায় আমরা 9 মাসের মধ্যে মানে এই ইয়ারে কি বলে এই পাকিস্তানরে আমরা উষ্টা মেরে তারাই দিছিলাম। সেই দুঃখ তো তারা ভুলতে পারবে না, তাই না? সেই কারণে, এই একটা কারণে তারা ভারত বিদ্বেষী। আর নইলে যে টনের টন চাল ঢুকতেছে, কোনো ভারত বিদ্বেষী নাই। এই ভারতের কাপড় বেচছে এক একজন কোটিপতি হয়ে যেতেছে, কোনো ভারত বিদ্বেষী নাই। ভারতের চিকিৎসা ভারত বিদ্বেষী নাই, ভারতে ঘুরতে যাওয়া ভারত বিদ্বেষী নাই। তারপর এই যে এই কি বলে এটারে, ভারতের যত পণ্য আসে, আমাদের দ্রব্যমূল্য যখন বাইরে যায় তখন পণ্য নিয়ে আসি, তখনও ভারত বিদ্বেষী নাই। হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমাদের ভারত বিদ্বেষী নাই। ভারত বিদ্বেষী আমরা কোনটার ক্ষেত্রে খালি দেখাই? শুধু দেখাই কেন ভাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে মুক্তিযুদ্ধে, যেই কারণে হ্যাদের যে বাপ দাদা 14 গোষ্ঠী ছিল পাকিস্তান, হ্যাদের আমরা উষ্টা মারতে পারছি। এইখানে হ্যাদের খালি জ্বালা পোড়া কাজ করে, আর কোনো কারণ নাই। তো যাই হোক, যেটা বলছিলাম, নতুন যারা জয়েন হচ্ছেন অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবেন, আর যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাপ ট্যাপ করবেন কষ্ট করে, অনেকেই কমেন্ট করছেন, একটু ট্যাপ ট্যাপটা করে দিবেন। কামরুজ্জামান সেলিম ভাই থ্যাংক ইউ সো মাচ। আপেল ভাই থ্যাংক ইউ। জামাল হোসেন পাটোয়ারি থ্যাংক ইউ। এটা আপনাকে সেলুট। মিড টাউন কনভেনশন হল নামটা থাকলে ভালো হতো না। কামাল শেখ ভাই থ্যাংক ইউ। রবিউল আলম ভাই থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। সো প্রথম অনুরোধ হচ্ছে, আপনারা যদি আন্দোলনে নামতেই চান, দেশ বাঁচানোর আন্দোলনে নামবেন। সেটি কি? গোপন চুক্তি কি হতে যাচ্ছে আমেরিকার সাথে, এটা আপনাদের জানার অধিকার আছে, এটি জানার চেষ্টা করবেন। হঠাৎ করে এই রোদ ছিল, হঠাৎ করে আমাদের এখানে একদম কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, এইটা হচ্ছে একটা জানার চেষ্টা করার জন্য আপনারা শুধু আন্দোলনে নামতে পারেন, আর কোনো মেটিকুলাস ডিজাইনে আপনাদের পা দেওয়ার দরকার নাই, একেবারেই নাই। আর কি বলবো, নির্বাচন তো বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, একটা এই যে দেখেন হঠাৎ করে একটা লাল রক্তের সাংবাদিক পেয়েছি আমি। হ্যাঁ, দেখেন তার প্রশ্নটা শোনেন তো। এই যে লাল রক্তের সাংবাদিক, বুঝতে পেরেছেন? মানে এই যে বঙ্গভবনে জামাতের আমিরের আইডি হ্যাক হয়েছে, সরাসরি কিছু মানুষ বঙ্গভবনে ঢুকে গেল, চলে গেল, সার্চ করলো, এগুলার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। আইন মানলে এগুলা তারা পারে না, কিন্তু তারা করে দেখিয়েছে। কিন্তু সেই প্রশ্নের উত্তরও এই ডিএনপি কমিশনার নাকি ঘোড়ার ডিম, সে দিতে রাজি না। তারপর চলেন সালাউদ্দিন সাহেব, হ্যাঁ কি বলে এটাকে, বিএনপির সদস্য, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি বলেছিলেন যারা কখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল না, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ, আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। বলেন একে ঠিক কত নম্বর জুতা দিয়ে আপনারা পিটাইতে চান? হ্যাঁ, কোন প্রমাণ ছাড়া। এই বেটা নিজে সেই মানে সারাক্ষণ কি শিলংয়ে পলাইছিল, এই বেটা নিজে শিলংয়ে আশ্রয় নিয়ে পলাইছিল। সে এখন ভারত বিদ্বেষী হবার চেষ্টা করতেছে। সে বলার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ নাকি স্বাধীনতার পন্থী কোন শক্তি না, অথচ এই আওয়ামী লীগই প্রধান শক্তি এই
বাংলাদেশ নামের রাষ্ট্রটা তৈরি করার ক্ষেত্রে। তারপরে সে বলেছে যে ভারতের করদ রাষ্ট্রে নাকি আমরা পরিণত করতে চেয়েছি, যেটার কোনো প্রমাণ কিন্তু সে দেখাতে পারে নাই। হ্যাঁ, তো এই বেইমানগুলো হচ্ছে সেই বেইমান, তারা খাবে ভারতের, গুণগান করবে ভারতের, তারপরে হচ্ছে গিয়ে গুণগান তো না, খাবে ভারতের আর গিয়ে আশ্রয় নেবে ভারতে, পলাই থাকবে ভারতে, কিন্তু সময় হইলে তারা দেখাবে তারা ভারত বিদ্বেষী। তো এই হচ্ছে ইয়া। আমি কিছুদিন আগে দেখছিলাম যে শিলংয়ের মানুষরা আসলে আন্দোলন গড়ে তুলছিল যে বাংলাদেশ থেকে কেউ গেলে কেউ তারা হোটেলে জায়গা দিবে না। আপনাদের এরকমই করা উচিত, যে এর পরবর্তীতে আমাদের দেখা উচিত যে এরা আসলে কোথায় জায়গা পায়। ওকে, তারপরে এই যে এই ভণ্ড সাংঘাতিককে তো আপনারা চেনেন, খুব লাল বটর বাহিনীর সদস্য ছিল, মানে 2024 মানে জুলাই 24 বেশ সাপোর্ট কইরা তার অনেক বক্তব্য আপনাদের। সেই বেটা এখন বলতেছে, কি নাম, জাহেদুর রহমান, সেই বেটা এখন বলতেছে কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বিটিভিতে। উনি এখন যোগ্যতা জানতে চাইতেছে। তো বেটারে আমরা কি উত্তর দিতে পারি? বেটারে বলতে পারি, বেটা তোরা যেই যোগ্যতায় নাহিদ মনে করস, সেই যোগ্যতায় নাহিদ হচ্ছে এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। ঠিক আছে, তারপরে দেখেন মেটিকুলাস ডিজাইন দেখেন, 2024 আর 2026 এক হবে না কেন? 2024 ছিল ওই যে বললাম মেটিকুলাস ডিজাইনের অংশ, তারা ফোন আলাপ সংগ্রহ করেছে, সেই সংগ্রহ অনুযায়ী সেটাকে তারা হত্যার সাথে জড়িত করেছে, তারা যেভাবে জ্বালাও পোড়াও করেছে, তারা যেভাবে হত্যা করেছে, তারা যেভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। 2024 সালে কিন্তু এরকম কিছুই হচ্ছে না। ইনকালাব মঞ্চ কি এরকম কিছু করেছে দেখেছেন? কোন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে? দুই একটা পুলিশে মাইরা কি তারা ঝুলাই রেখেছে? না। সো 2024টা মানে 2024 আর 2026 কোনোভাবেই সম্ভব না এক করা। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সে বলতেছে এখন সাইজে আয়না ফেলছি, মোবাইলে হচ্ছে ডিএমপি কমিশনার। এখন এই যে এইটা যদি 2026 মানে 24 হইতো, তাহলে কি হইতো? এই সাইজে আয়না ফেলসির সাথে 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 কিছু ছাত্র হত্যা, টোকাই হত্যা, পুলিশ হত্যার এগুলা, পুলিশ হত্যা তো দেখায় নাই, প্রতিষ্ঠান ভাঙচুর, এগুলা কিছু হচ্ছে ফুটেজ সংগ্রহ করে এখানে দিয়ে দেওয়া হইতো। দিয়ে দেয়া কি করতো, তখন বলা হইতো যে সরকার এগুলো হত্যা করে ফেলতেছে, ওরে বাবরে বাবা, এই গণভবনে 4-5টা গণকবর পাওয়া গেছে, এইরকম করে আপনাদেরকে হচ্ছে উস্কাই দেওয়া হইতো, আপনারা ঝাঁপাই পড়তেন। এখন দেখেন সে মায়ের অনুমতিও দিতেছে। কি বাবা, কি সে মায়ের অনুমতি দিচ্ছে, সে বলতেছে সাইজ করে ফেলছে, কিন্তু আপনারা দুই একটা লাশ কিন্তু দেখাইতে পারেন না। এর জন্য তার বক্তব্যটি আর ওইভাবে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, ও ডারবি নাসির এরিয়া, এটা না, এটা না, আমরা দেখলাম যে খুব পিটা। ও চলেন একটু বিনোদন নেই না? এই নাকি আমাদের ভোটের প্রচারণা? এইগুলা কি ভোটের প্রচারণা নাকি মানে বাংলাদেশ রাষ্ট্র যে একেবারে সেই কমেডি একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না। কোথ থেকে গাঞ্জাখোর, মদখোর, মানে ইয়া কি বলে, যারা বলে যে বেশ্যা, প্রস্টিটিউট, যাইব, সব ধইরা ধইরা নিয়ে আইসা তারা তাদের ভোটের প্রচারণা চালাচ্ছে। এটা নাকি ভোটের প্রচারণা? হ্যাঁ, তাই বিনোদনের দরকার আছে, ঠিক আছে, ভোটের প্রচারণা এরকম হইতেই পারে। চলেন আর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। এক ব্যক্তি নির্ভর পাশা, মানে সংস্থাটার সংক্ষিপ্ত হচ্ছে পাশা, দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। বোঝেন তো কত মেটিকুলাস ডিজাইনে জামাত ইসলামী নুনুস সরকারের হয়ে মানে তারা একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতেছে। একটা ব্যক্তি হচ্ছে এই কোম্পানির মালিক। হ্যাঁ, সেই একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্ব পেয়ে এই কোম্পানিটি 10,000 নির্বাচক পর্যবেক্ষক তারা নির্বাচনের দিন দেওয়ার চেষ্টা করবে, যেটার মধ্যে বিদেশি সব সংস্থা, বিদেশিদের আনার ব্যবস্থা আছে। যেটা নুনুস তো এরকম তুড়ি মারাইলে তার পরিচিত কিছু আত্মীয় স্বজন সে বিদেশ থেকে নিয়ে আসতে পারে, যাদেরকে পর্যবেক্ষক হিসেবে দেখাবে যে তারা পর্যবেক্ষক করেছে, নির্বাচন বৈধ হয়েছে, বিশ্বের কাছে এই যে এদের বাণী। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি, দেখেন এখানে কি লেখা হয়েছে, দাঁড়ান। আচ্ছা, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হচ্ছে বরমপুর গ্রামে এটি হচ্ছে তৈরি করা হয়েছে, যেই নিবন্ধিত সংস্থাগুলোই পর্যবেক্ষক মোতায়েনের
পরিকল্পনা দিয়েছে, এতে কোনো রকম ব্যত্যয় মনে হয়নি, সেজন্য তাদের অনুমোদন দেওয়া হয়েছে, তাদের অনুমোদন এই কারণে দেওয়া হয়েছে। আচ্ছা, নিজের বাসায় একটি কক্ষকে তিনি বানিয়েছেন সংস্থার কার্যালয়। এটি সে অর্থে কার্যালয় নয়, মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসা। লোকবল বলতে তিনি একজনই, অথচ এই সংস্থা এবারের সংসদ নির্বাচন ও গণভোটে 10,000-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে। বোঝেন দেখি একটা অবস্থা, কি অবস্থা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এটার সাথে জড়িত আছে কিন্তু আপনাদের উপদেষ্টা রিজওয়ানা, উনিও জড়িত আছেন। চলেন আমরা বিএনপির ইতিহাসটা আসলে জামাতের একজন কট্টর জামাতের মুখ থেকে একটু শুনে নেই। বিএনপি যে তাদের প্রশংসায় এত ঢালাও ভাবে প্রশংসা করে, কিন্তু যখনই আসলে জামাতের লেজের মধ্যে একটু পাড়া লাগে ভাই, তখন কিন্তু জামাতের মুখ দিয়ে কিন্তু আবার বেশি সত্য টত্য বাইর হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না। জয়নাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। জয় মন্ডল দাদা, খেলা হবে। আচ্ছা চলেন শুনি কি বলেন। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসছে? তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে, সেই বিএনপি কে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ খান মেননের বাবা চায়নি, চকলেট আপার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চায়, তাহলে জামাতের সঙ্গে ক্ষমা চায়। কেমন লাগলো, কেমন লাগলো জনগণ? আরে লাগান, লাগারে লাগা, লাগাইতে থাকেন। কেমন লাগলো? তো এই যে বিএনপি এক হচ্ছে, মুক্তিযুদ্ধ যখন ঘটেছিল তখন বিএনপির কোনো অস্তিত্বই ছিল না, তখন ছিল হচ্ছে দেশ বিরোধী শক্তি আর হচ্ছে আওয়ামী লীগ, আর সাধারণ জনতা তো ছিলই। আর তারপরে 10 বছর পরে এসে মানে বিএনপি তৈরি হয়, বা মেটিকুলাস ডিজাইন করে বঙ্গবন্ধু পরিবার সহ হত্যা করা হয়। তারপরে হচ্ছে গিয়ে সেই হত্যায় যারা জড়িত ছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়। কেন? তুমি যদি নিজে হত্যার সাথে জড়িত না থাকো, বঙ্গবন্ধুর মতন একটা মানুষকে তার পুরো পরিবার সহ হত্যা করা হলো, তুমি সেই হত্যাকারীদের দায় মুক্তি কেন দিলা? তুমি সেই ব্যক্তি যে প্রথম হচ্ছে এই রাজাকারদের পাকিস্তান থেকে নিয়ে আইসা তুমি দেশে আবার ঢোকার সুযোগ করে দিছিলা। তুমি সেই বিএনপির লিডার হচ্ছে সেই শক্তি। তাহলে এখন বাংলাদেশে নির্বাচন কাদের মধ্যে হচ্ছে? হ্যাঁ, সব দেশ বিরোধী শক্তিরাই নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করতেছে। এখানে দেশের পক্ষের কোনো শক্তি নাই, কোনো শক্তির অবদান নাই, কোনো শক্তির কাজ নাই। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি বিএনপি মানে 91-এর সময়ও বলেন, 2001-এও বলেন, তারা সব সময় জামাতকে তাদের সাথে নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে। আমরা সেটা দেখেছি, মানে সব সময় জামাতটা বিএনপির ছত্রছায়ায় পালিত ছিল। কারণ বিএনপি হচ্ছে পাকিস্তানের খুব পছন্দের একটা মানে কি বলবো, পছন্দের ভালোবাসার একটা রাজনৈতিক দল। ভালোবাসার মানুষ ছিলেন খালেদা জিয়া, ভালোবাসার কারণে হচ্ছে জিয়া হচ্ছে তখন এই জামাতপন্থীদের, এই দেশ বিরোধী শক্তিদের আমাদের দেশে আবার ঢোকার সুযোগ করে দিয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে বিএনপির আদর্শ এবং নীতি। 75% আসনে জামাতকে জয়ী করতে গোয়েন্দা সংস্থাকে বিশেষ চিঠি। দেখেন, এইটা খুব মজা লাগছে আমার। ভারত বিরোধী জামায়াতের ইশতেহারে কেন ভারতীয় ছবি? হ্যাঁ, এটা খেয়াল করে দেখবেন, এই যে তারা ইশতেহারে একটা ছবি ব্যবহার করেছে, এটা ভারতের একটা সংস্থার কি সুলভ নামের একটা সংস্থার এই ছবিটা ছিল, সেইটা চুরি করে গিয়া তাদের ইশতেহারে তারা লাগাইছে। এটা কিছু হইল রে ভাই? একটা ছবিও তোরা বাংলাদেশে ম্যানেজ করতে পারোস নাই? মানে এই রকম দুরবস্থায় তোরা চলে গেছোস, এত ফকির নিয়ে আবার হয় কিভাবে? চলেন, আর কি কি আমাদের জানা দরকার? আরো কিছু জানি না নেই নাকি? ফাইজানা আপু থ্যাংক ইউ, জয় মন্ডল দাদা থ্যাংক ইউ, আলামিন সুরমা থ্যাংক ইউ, মাহফুজ থ্যাংক ইউ। আমি মনে হয় আজকে অনেকের কমেন্ট আসলে দেখিনি, বেশি ছিলাম মানে কি বলে মেটিকুলাস ডিজাইনে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই কারণে আসলে খেয়াল করতে পারি না আজকে আরো আগের পরিচিত মানুষগুলা আছেন কি নাই, এসেছিলেন কিনা জানি না। বিহারির বাচ্চা ঠিক বলেছে, হ্যাঁ ঠিক তো বলেছেই। এই যে চলেন ওনার একটা কথা শুন। যুক্তরাষ্ট্রে যা চাচ্ছে ইউনুসটাকে তাই দিচ্ছে। একমাত্র শেখ হাসিনার গোয়ার ছিল, উনি দেন নাই, বাদ বাকি সবাই দিবে। শেখ হাসিনার যে ঘটনা, ওই উদাহরণটা বিএনপির মাথায় আছে, জামাতেরও মাথায় আছে। জামাত দিলে বিএনপি দিবে না, বিএনপি আরো বেশি দিবে। যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইউনুস বুঝতে পেরেছেন? যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইউনুস সবই দিচ্ছেন, জামাতও দিবে, বিএনপিও দিবে, কারণ তারা শেখ হাসিনার পরিণতিটাকে তারা মাথায় রেখেছে। সো তারা সেই পরিণতি চায় না। এই কারণে যুক্তরাষ্ট্র মানে যা চাবে এই এরা সবই দিতে মানে ইচ্ছা প্রকাশ করবে। কারণ শেখ হাসিনা ছিল গোয়ার, যিনি এগুলা কোনো কিছুই দিতে রাজি হন নাই, যেই কারণে ওনার এইরকম পরিণতি হয়েছে। আর কত স্পষ্ট ভাষায় আপনাদের জানাতে হবে? দেশটা যে আপনারা এইরকম শয়তানদের হাতে তুলে দিয়ে দেশটাকে যে বিক্রি করে দিলেন, আর কিভাবে বললে, আর কতটা স্পষ্ট ভাষায় বললে আপনারা সেটা বুঝতে পারবেন, আপনারা সেটা অনুধাবন করবেন? আপনারা যারা সাধারণ নাগরিক আছেন, সাধারণ জনগণ আছেন, আপনাদের কি ধারণা যে সরকার আপনাদেরকে বিদেশে পাঠিয়ে দিবে? বা আপনাদের কি সেই সামর্থ্য বা সেই রকম অবস্থান আছেন? বা এখন এই সরকার বিশ্বের যে দরজাগুলো আপনাদের জন্য যেভাবে বন্ধ করে দিলেন, আপনারা যে কোনো কর্মসংস্থানের জন্য, কোনো কাজের জন্য বিদেশে যাবেন, সেই অবস্থাটা তো এখন আর নাই। আপনাদেরকে দেশেই থাকতে হবে, এবং দেশে যদি থাকতে হয় তাহলে সেই দেশকে ভালোবেসেই থাকতে হবে, সেই দেশকে নিজের করে রেখেই থাকতে হবে। আপনারা দেশে থাকবেন ঠিকই, কিন্তু দেশটা থাকবে অন্যদের দখলে, দেশটা চলবে অন্যদের কথায়। আপনারা মানতে পারবেন? আপনারা চলতে পারবেন এরকম দেশে? আপনাদের সকল অধিকার তারা নিয়ে নেবে। মানে তারা যখন যেভাবে বলবে, যেভাবে উঠতে বলবে আপনারা উঠবেন, যেভাবে বসতে বলবে আপনারা বসবেন। যতটুকু আপনাদের দেবে ততটুকুই আপনারা পাবেন, এর বাইরে আপনারা কিছুই পাবেন না। আপনারা মূল্য বুঝলেন না, আপনারা মেটিকুলাস ডিজাইন বুঝলেন না, আপনারা হচ্ছেন দেশ ধ্বংস যারা করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ালেন না। আপনারা ইনকিলাব মঞ্চের জন্য আবার চোখের পানি ফেলবেন? এটা কি সম্ভব? তো যাই হোক, আপনাদের কাছে সব সময় আমি অনুরোধ জানাচ্ছি, অনুরোধ জানিয়ে যাব, দোহাই লাগে নিজের দেশে যেহেতু থাকতেই হবে, নিজের মানচিত্রকে ভালোবাসতেই হবে। নিজের মানচিত্র ছাড়া, নিজের দেশের পরিচয় ছাড়া, নিজের কাজ ছাড়া আমাদের সাধারণ জনগণের জন্য কিন্তু আর কোনো ভরসা আসার জায়গা এই মুহূর্তে তো একেবারেই নাই। সো নিজেকে বুঝুন, নিজেকে জানুন, নিজের পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করেন। আর কোনো কারো মেটিকুলাস ডিজাইনে আপনারা পা দেবেন না। আপনারা নিরাপদে থাকলেই শুধুমাত্র আপনাদের পরিবারটি নিরাপদে থাকবে। আপনারা নির্বাচনটি বয়কট করুন, বর্জন করুন, নির্বাচনে অংশগ্রহণ আপনারা করবেন না। যেসব সহিংসতা ঘটাবে এই মানে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা, তার বলি হবেন আপনারা। তাদের কিছুই যায় আসবে না। আর তাদের যতটুকু কিছু যায় আসবে সেটা কিন্তু রাষ্ট্র তাদেরকে আরো ডাবল ভাবে পুষিয়ে দেবে, যেটা আপনাদের ক্ষেত্রে দেবে না, একেবারেই দেবে না, এবং কি আপনাদের কথা মনেও রাখবে না। হ্যাঁ, সেটার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ কিন্তু আমি বারবার তুলে ধরছি। এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে র‍্যাব সদস্যের হত্যার বিচার চাওয়া হয়নি, আন্দোলন করা হয়নি, মিছিল করা হয়নি, জবাবদিহি করা হয়নি। এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে আপনাদের যুবদল নেতা হত্যার বিচার চাওয়া হয়নি, কোনো হিন্দু ভাইদের বিচার চাওয়া হয়নি, কোনো এই যে মায়ানমারের গুলিতে যে মারা গেল বাচ্চাটি, সেটির জন্য এসব ইনকিলাব মঞ্চ দাঁড়ায়নি, সঠিক বিচার চায়নি, কোনো আন্দোলন করেনি, কোথাও অবরোধ করেনি, একটা মন্তব্য পর্যন্ত করেনি তারা। কিন্তু তারা কিন্তু ফালানি হত্যা নিয়ে এখনো তারা মন্তব্য করার চেষ্টা করে, কারণ সেটা ভারত আর এটা ছিল মায়ানমার। আরে বাচ্চা তো দুটাই বাচ্চা, হত্যা তো দুটাই হত্যা, একটাকে হত্যা মনে হচ্ছে, আর একটাকে কেন মনে হচ্ছে না? এইরকম। তো এই কারণে বলবো, নির্বাচন বর্জন করুন, আপনারা নিরাপদে ঘরে থাকুন। আর এসব না নির্বাচন, এগুলো সবই হচ্ছে সাজানো নাটক। প্রত্যেকটার ফলাফল তাদের নির্ধারণ করা, শুধুমাত্র আপনারা সেটাকে যদি বর্জন করেন তখনই তাদের ফলাফলের সাথে ভিডিও ফুটেজ, ছবি, কোনো কিছুই বিশ্বকে তারা মিলাইয়ে দেখাইতে পারবেন না। তারা যে নিজস্ব পর্যবেক্ষক তারা এনেছে, নিজেদের পয়সায় নিজেদের সাজানো পর্যবেক্ষক, নিজেদের মানুষদের এনে তারা বিশ্বের কাছে বৈধতা চাবে এই নির্বাচনের, সেটিও তারা দিতে পারবে না যদি আপনারা নির্বাচন বর্জন করেন, ঘরে থাকেন। কারণ ব্যালট বাক্সে যেই পরিমাণ মানে ব্যালট পেপার জমা থাকবে, সেই পরিমাণ যদি জনসংখ্যা তারা ভোট কেন্দ্রে না দেখাতে পারে, তাহলে ওখানেই সেটা অবৈধ হয়ে যাবে, যত তাদের নিজস্ব পর্যবেক্ষক থাকুক। ঠিক আছে? সো আপনাদের এখন একটাই করণীয়, যদি পারেন, যদি আন্দোলনে নামতেই চান, যদি নিজের দেশের পক্ষে দাঁড়াতেই চান, এই কিসের চুক্তি হতে যাচ্ছে আমেরিকার সাথে সেইটা জানার চেষ্টা করেন। কেন নির্বাচনের 3 দিন আগে এই অবৈধ সরকারের এই চুক্তি করতে হবে, সেই চুক্তির শর্ত কি, আসলে আমাদের দেশের কি কি দিয়ে ফেলছে আমেরিকাকে, এইটা জানার চেষ্টা করেন। সেটার জন্য রাস্তায় নামেন, সেটার জন্য আন্দোলন করেন, প্রতিবাদ করেন।
আর যদি সেটা না পারেন তাহলে ঘরে থাকেন। নির্বাচন আপনারা বর্জন করেন, নিজেদের নিরাপত্তা নিজেদের দেখেন। আপনাদের যত যত যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, অ্যাম্বুলেন্স, মানে হাসপাতাল, যত কিছু তারা তৈরি রাখুক, আপনাদের জন্য কোনো কিছু তৈরি নাই। এইটা মগজে আপনারা ঢুকিয়ে নেন। এটা মাত্র তাদের জঙ্গি সংগঠনের নিজেদের নাটক সাজাইতে গিয়ে নিজেরা যারা আহত হবে, নিহত হবে, যেটাই হোক না কেন, তাদেরকে সহায়তা সহযোগিতা দেওয়ার জন্যই এতগুলা বাহিনী তারা তৈরি রাখছে। নির্বাচনে কখনো যুদ্ধ জাহাজ তৈরি থাকে, এটা আপনারা বাপ দাদার জন্মেও শুনছেন কিনা আমার জানা নাই, আমি তো শুনি নাই। কিন্তু এবার এই নির্বাচনের জন্য যুদ্ধ জাহাজও তৈরি হয়েছে। কেন? কারণ দুই একজন আসলে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতারা বা সদস্যরা বলে ফেলতেছে যে নির্বাচনের যদি হয় বা যেটাই হোক, উপদেষ্টারা কেউ পালাইতে পারবে না, তাদেরকে আমরা ধরে ফেলবো, এই করে ফেলবো। উপদেষ্টাদের পালাইতে ধরতে তারা কই যাবে? বিমানবন্দরে যাবে। তা হেরা আসলে এবার বিমানে যাবে না, এরা মনে হয় যুদ্ধ জাহাজ করে সমুদ্র পাড়ি দিয়ে কোনো দেশে যাবে। তো এই কারণে যুদ্ধ জাহাজ রেডি রাখা হয়েছে, আর তো কোনো কারণ দেখতেছি না ভাই। নির্বাচনের সাথে যুদ্ধ জাহাজের কি সম্পর্ক? তারপরে এই যে সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে বারবার সে দিচ্ছে, মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে মানে সমস্ত সেনাবাহিনীর পোলাপাইনরা রাস্তায় আছে, আপনারা নিরাপদ, সব নির্বাচনে আসেন আসেন আসেন। ভুলেও এই পদে পা যাবে না। সেনাবাহিনী কতটা পুতুল এই অবৈধ সরকারের, সেটা তো আপনারা দেখেছেন। আপনাদের সাধারণ জনগণের কোনো একটা সমস্যায় সেনাবাহিনীকে পাশে পেয়েছেন আপনারা বলতে পারবেন? পারবেন না। কিন্তু এই সেনাবাহিনীর হাতে সাধারণ জনগণ হত্যা হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন। এই যে কিছুদিন আগেও কোন ছেলে যেন কি হেলমেট পরে নাই না কি কারণে যেন তাকে মাথায় বাড়ি মেরে হত্যা করে ফেলেছে সেনাবাহিনীর সদস্য। যেই সেনাবাহিনী সাধারণ মানুষ হত্যা করে, যেই সেনাবাহিনী নিজের সদস্যদেরও রক্ষা করতে পারে না, সেই সেনাবাহিনীর নিরাপত্তায় আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন? মনে করেন আপনারা তারা আপনাদের নিরাপত্তা দেবে? তারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে? পারবে না, এবং দেবেও না। এটা শুধু বিশ্বকে দেখানোর জন্য, এটা আপনাদের চোখে হচ্ছে ধুলা ছিটানোর জন্য এগুলা বক্তব্য রাখছে। হ্যাঁ, আমরা নিজেরাই দেখি যে সেনাবাহিনী মাথা ফাটাই ফুটাই চলে যেতেছে, নিজেদের নিরাপত্তা তারা দিতে পারে না, আপনাদের নিরাপত্তা কোথা থেকে দিবে? হ্যাঁ, আর দেশে ঠিক কতগুলা ভোটার সংখ্যা, কত মানে ভোটার কতগুলা, আর ভোট কেন্দ্র কতগুলা, আর সেনাবাহিনীর সদস্য সংখ্যা আসলে কত? হ্যাঁ, তারা আপনাদের নিরাপত্তা দিবে আপনারা বিশ্বাস করেন? এই অবৈধ সরকারের আর কোনো কিচ্ছুতে আপনারা বিশ্বাস করবেন না, কোনো কিচ্ছু আর বিশ্বাস করার মতন কোনো অবস্থাতে নাই। শুধুমাত্র বিশ্বাস করবেন নিজেকে, নিজের পরিবারকে, আর কি নিজের মগজকে, আর কিছু না। আপনারা মানুষ, মানে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সো নিজের মগজকে আপনারা কাজে লাগান। কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে আপনারা চিন্তা করেন। তারা এই নাটক সিনেমাগুলা বারবার তখনই ঘটায় যখনই তাদের গোপনে কোনো চুক্তি সিগনেচার করতে হয়। আপনাদেরকে এই সাংবাদিকদের ধরপাকড়, পুলিশ যুদ্ধ, র্যাব যুদ্ধ, ছাত্ররা দৌড়াচ্ছে, কেউ গুলি খাচ্ছে, কেউ হসপিটালে যাচ্ছে, এসব সংবাদ দিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তারা দখল করে রাখে। আপনারা যেন শুধু চোখ এই জায়গায় রাখেন, আর অন্যদিকে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে আমাদের দেশ বিক্রির গোপন চুক্তিগুলা তারা করতে পারে। তোমার গোপন চুক্তি লাগবে কিসের জন্য? তুমি কেন জনগণকে জানাতে পারছো না কি চুক্তি তুমি করছো? কত বছরের চুক্তি? এই অবৈধ সরকারের তার নিজের কোনো সময়সীমা নাই, অথচ সে ৪৫ বছরের জন্য চুক্তি করে ফেলছে সে এই চট্টগ্রাম বন্দরে। সে কি পারে এটা করতে? এই অবৈধ সরকারের সময়সীমা কত? অথচ এই আলী রিয়াজ যখন হা ভোট না ভোটের পক্ষে প্রচারণা করতে পারবে না বলা হইলো, তখন আলী রিয়াজ বলতেছে তারা কোনো নির্বাচিত কেউ না, তারা সরকার না, সো তারা হা না প্রচার করতে পারে। তোরা যদি সরকার না হোস, তোরা যদি নির্বাচিত কেউ না হোস, ৪৫ বছরের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তোরা কোনো বিদেশি কোম্পানিকে লিজ কিভাবে দেশ? তাও আবার 10 বছর কি কর মুক্ত। কেন বিদেশি কোম্পানিরা এসে আমাদের দেশে ব্যবসা করে ইনকাম করবে, কর দিবে না কেন? আমরা জনগণরা তো সামান্য বেতন পাইলেও দেশে কর দেওয়ার চেষ্টা করি। তা তারা এই লাভজনক ব্যবসায়, চট্টগ্রাম বন্দর কিন্তু ভীষণ লাভজনক একটা অবস্থাতেই ছিল, এটা বিদেশিদের হাতে দেওয়ার কোনো কারণ ছিল না। কারণ চট্টগ্রাম বন্দরটা হচ্ছে তাদের হচ্ছে কি মানে চোখের মণি। হ্যাঁ, তারা চট্টগ্রাম বন্দর যদি দখল করতে পারে, তাহলে তারা সমুদ্র সীমা ওই সাইডে তাদের নিজস্ব জাহাজ টাজ রাইখা বাংলাদেশের উপর একটা কি করব দখলদারিত্ব দেখাইতে পারে আর কি। ঠিক আছে, সেই কারণে তারা এটা এই জিনিসটা কাজটা করেছে। যেই সরকারের নিজের কোনো নির্বাচিত সরকার না, যে সরকার ভোটের মাধ্যমে আসে নাই, যে সরকারের কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, অথচ সেই সরকার আমাদের দেশের জনগণের অনুমতি না নিয়ে একের পর এক অবৈধ চুক্তি তারা করেই যাচ্ছে এবং সেই চুক্তি মানে কি চুক্তি করছে সেটা পর্যন্ত জনগণকে জানতে তারা দিচ্ছে না। এমন মানে ৪৫ বছরের চুক্তি আপনারা কি চিন্তা করতে পারেন?
যে ৪৫ বছর চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হলো, 10 বছর দিয়ে দেওয়া হয়েছে করমুক্ত অবস্থায়। এই অনুমতিগুলা এই অবৈধ সরকার নিতে পারে কি পারে না, আপনারা কি বলবেন? হ্যাঁ, তারপরে আপনাদের জন্য হচ্ছে সে দেবতা, সে হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া, সে ঈশ্বর তারে পাঠাইছে আপনাদের দূত হিসাবে। হ্যাঁ, আপনারা তার পা চারটা পায়ের তলা মনে হয় তার খায়া ফেলছেন, এরকম একটা অবস্থা। সেই কারণে বলবো নির্বাচন বর্জন করুন। আর কি চুক্তি সে আমেরিকার সাথে নির্বাচনের 3 দিন আগে করতে যাচ্ছে সেইটা জানার জন্য আন্দোলন করুন, প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, নিজের দেশের জন্য রাস্তায় নামুন। কোনো জঙ্গি সন্ত্রাসীর জন্য রাস্তায় নামা আপনার কর্তব্য না। আপনাকে যেহেতু দেশেই থাকতে হবে, আপনাকে যেহেতু দেশেই নিজের পরিবারকে রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম রাখতে হবে, নিজের দেশই আপনার সবকিছু, নিজের দেশের রক্ষার জন্য আন্দোলনে নামবেন, প্রতিবাদের জন্য আন্দোলনে নামবেন, নিজের দেশের সবকিছু জানার অধিকারের জন্য আন্দোলনে নামবেন। এছাড়া আর কোনো আন্দোলনের সাথে আপনার একাত্মতা ঘোষণা করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। ঠিক আছে? তো যাই হোক, ওয়ালাইকুম সালাম আমজাদ আলী ভাই, রিপন হোসেন ভাই। জি, আমার মা শেখ হাসিনা। আপনার কোনো সমস্যা আছে? আপনার বাপ তো জিন্না। হ্যাঁ, আমার মা শেখ হাসিনা। আমার মা শেখ হাসিনা দেখে দেখেন তো দেশের কত উন্নয়ন করছে। আর আপনার বাপ জিন্না আমাদের জন্য কি করছে? হ্যাঁ, আপনার বাপ জিন্না তো খালি আমাদের মা বোনদের টাইনা নিয়ে গিয়ে খালি দর্শন করছে। হ্যাঁ, বাচ্চা পেটে দিয়া ছাইরা দিছে। কিন্তু দেখেন তো আমাদের মা শুধু মানে উন্নয়ন কইরাই গেছে। ঠিক আছে? আমরা আমাদের মায়ের সুযোগ্য সন্তান, আর তোরা হচ্ছিস তোদের অবৈধ বাপের অবৈধ সন্তান। বুঝাইতে পারছি? আসাদুজ্জামান শেখ, হাসান মৃধা ভাই, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নের রাজপুত্র, আচ্ছা। ফাইজান আলম সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমজাদ আলী ভাই, থ্যাংক ইউ। আলম সুরমা, আমি সুরমা আলম রে আলম সুরমা লিখছেন কেন? লেখেন সুরমা আলম। শেখ রাজাক ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তারা তো কত কিছুই বলেছে, এগুলো তো প্রমাণ আপনাদের সামনে আছে, তাই না? তারপরেও দেখেন, আমরা নির্বোধ জাতি, তো বেকুব জাতি, আমরা যে কোনো দুঃখ কষ্টে আসলে ঝাঁপাই পড়তে পছন্দ করি, কিন্তু নিজের ক্ষেত্রেও যেগুলো আমরা অধিকার আদায় করতে পারছি না সেটার জন্য আমরা কথা বলি না। তার জন্য আমি আগে থেকে সাবধান করলাম যে নামবেন, যদি প্রতিবাদ আন্দোলনে নামতেই হয় নিজের দেশ রক্ষার জন্য নামবেন। এই অবৈধ দখলদার বাহিনী থেকে নিজের মানচিত্রকে বাঁচানোর জন্য রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন। এর বাইরে কোনো সন্ত্রাসীর জন্য আপনাদের রাস্তায় নামা কোনো দায়িত্ব না। আর এই দখলদার বাহিনীর একতরফা নির্বাচন, তারা হচ্ছে জামাত ঘেঁষা, তাদের পোলাপান হচ্ছে এনসিপি। এদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য, এবং এদের হাতে দেশকে তুলে দিলে কি হবে? এরা হচ্ছে বিচারের বাইরে থাকবে, এরা নিরাপদে থাকবে, এবং ইউনূস হচ্ছে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। সো এই মেটিকুলাস ডিজাইনের অংশ যদি আপনারা না হতে চান, নির্বাচন আপনারা বর্জন করবেন। যে রাজনৈতিক দলকেই আপনারা ভালোবাসেন না কেন, এই মুহূর্তে নির্বাচন বর্জন করা হচ্ছে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, আর কিচ্ছু না। বললাম তো যে আপনি আজকে মারা যান, আপনার দলও আপনার দায়িত্ব নিবে না। নিয়েছে, বিএনপি নিয়েছে তার ছাত্র দলের সেই মুসাব্বিরের দায়িত্ব, নেয় নাই, তারা সরাসরি বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। সো আপনারা এই মুহূর্তে যারা যেসব রাজনৈতিক দলের ভক্তরা আছেন, নিজেদের পরিবারকে বুঝুন। এই 1000, 2000, 5000, 1 কোটি টাকা আপনার জীবনের চাইতে তো বড় না। বড় কি? হয়তো আপনাকে কিনে নিয়েছে সে 50,000 টাকা দিয়ে, কোনো রাজনৈতিক দল 1 কোটি টাকা দিয়ে, খুব টাকা আছে তাদের কাছে, দিয়ে কিনে নিল, কিন্তু আপনাকে হত্যার পরে আপনার পরিবারের দায়িত্বটিও তারা নেবে না। হ্যাঁ, সেই টাকা নিয়ে আপনি কি করবেন? কবরে যাবেন। লাভ কি? এই যে হাদি ধরেন এখন কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, তার পরিবার পাইতেছে কোটি টাকা, তার ভাই পাইতেছে যুক্তরাজ্যে চাকরি। হাদির তাতে কি যায় আসতেছে বলেন দেখি? কি যায় আসতেছে বলেন দেখি? কিছু যায় আসতেছে? কিচ্ছু যায় আসতেছে না। সেই কারণে বলবো নিরাপদে থাকেন, নিরাপদে রাখেন, লড়াই করবেন দেশের জন্য, দেশের স্বার্থে, দেশ বিক্রির বিরুদ্ধে, নিজের মানচিত্র রক্ষার্থে। আর নইলে কি চুপচাপ থাকবেন? আর কি, নির্বাচন বর্জন করুন। এই দখলদার বাহিনীর অবৈধ নির্বাচন আপনারা বর্জন করুন। এইটি একমাত্র পথ এই দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করার, আন্দোলন ঘোষণা করার, যুদ্ধ ঘোষণা করার। এর বাইরে আর কিছু না। হা না বলে কিচ্ছু নাই। হ্যাঁ, সবই হা। তারা হাকেই জয়যুক্ত করবে। সো এই হা নায়ের প্যাচেও আপনারা পড়তে যাবেন না। তারা শুধু আপনাদের উপস্থিতিটার প্রমাণ স্বরূপ আপনাদেরকে ভোট কেন্দ্রে নিতে চায়। এইটার জন্য তারা এত 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 আপনাদের পুরস্কার ঘোষণা করতেছে। নিরাপত্তা দিবে, যুদ্ধ জাহাজ থাকবে, বিমান থাকবে, হেলিকপ্টার থাকবে, তারপর হচ্ছে আপনাদের কি দিবে, আরো কত কত যে কত কিছু দিয়ে ফেলবে। কিচ্ছু করবে না,
কিচ্ছু করবে না। আপনি মারা গেলে আপনার লাশটি হয়তো পচে নর্দমার সাইডে পড়ে থাকবে, তারা কিছুই করবে না, কারণ আপনারা সবাই হাদি না, এটা মাথায় রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান সেলিম ভাই, নুরুল আফসার ভাই, শেবুল আহমেদ ভাই, নুরুল, আচ্ছা, তারপর আর কে কে আছেন, কষ্টে ভরা জীবন ভাই, সিদ্দিক ভাই, থ্যাংক ইউ, স্বপ্নের রাজ, থ্যাংক ইউ। সো আমরা কি করব, ভোট বর্জন করব এবং চোখ কান খোলা রাখবো যে এই চুক্তিটা যেন আমেরিকার সাথে হতে না পারে। যদিও তারা করবে, তারপর আপনারা সাধারণ জনগণ চেষ্টা করবেন যে এরকম অবৈধ, এরকম চুক্তি, দেশ বিক্রির চুক্তি যেন এরা সহজেই করতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এই আমার লাইভে যুক্ত ছিলেন, ট্যাপ ট্যাপ করেছেন, কমেন্ট করেছেন, লাইভটা শেয়ার করেছেন, এবং নতুন যারা ছিলেন আশা করব তারা পেজের সাথে যুক্ত হয়ে গেছেন। তারা আর যুক্ত না হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক, ফলো দিয়ে ফেলবেন। কালকে আবার চলে আসবে একই সময়, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আর হচ্ছে কি বলবো, কি বলতে পারি, কষ্ট লাগে, নিজের দেশের জন্য কষ্ট লাগে, কারণ এই 18 মাস ধরে দেখছি তো নিজের দেশের যে করুণ পরিণতি দেখছি। আমার কথা হচ্ছে, তুমি যদি দাঁড়াইতা, তুমি যদি করতা, আন্দোলন করতা, সব সাধারণ জনগণের পক্ষে হয়ে যদি করতা, তারপরে হয়তো বা আমাদের এত কথা বলতে হতো না, কিন্তু আমরা সেটা দেখিনি। হ্যাঁ, আমরা সেটা দেখিনি। মানে ক্ষমতা বলেন, আপনি গদি বলেন, টাকা পয়সা বলেন, দেশের সম্পদ বলেন, দেশ বলেন, সবকিছু মানে একটা গন্ডি হচ্ছে কুক্ষিগত করে এমনকি দেশ বিক্রিও করে ফেলছে। সব উদাহরণ, সব প্রমাণ, সব ভিডিও, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু কিন্তু 18 মাস ধরে আপনাদের চোখের সামনে এসে গেছে। আপনি চোখ বন্ধ করে থাকলেও যে আপনি বলতে পারবেন যে আপনি দেখেন নাই, ব্যাপারটি সেটা না। সো দেশের পক্ষে থাকেন, দেশকে ভালোবাসুন, দেশই হচ্ছে আপনার শেষ ঠিকানা, দেশকে রক্ষা করা হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সো এটি অনুরোধ করব, দেশকে রক্ষা করুন, দেশের মানচিত্রকে রক্ষা করুন, দেশের পক্ষে থাকুন, সবসময় দেশকে ভালোবাসুন, অনেক ভালোবাসুন। দেশ আপনাদের কাছ থেকে শুধু সম্মান আর ভালোবাসাটুকুই চায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা সাথে ছিলেন, পাশে ছিলেন, কমেন্ট করেছেন এতক্ষণ ধরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।